বুথে লোক পাবে না? ওরা এই ইস্যুটা নিয়েছিল কি বিজেপি তো, মোদি তো পপুলার নয় বাংলায়, কিন্তু আপনি জানেন ওদের ইলেকশন স্ট্র্যাটেজিস্ট নিজে দিল্লিতে একটা পত্রকার পরিষদকে বলেছে, ভাই এক একটি বুথে বিজেপির লোক আছে, মোদি বেশ বাংলায় পপুলার, বিজেপির খুব বড় একটা সার্জ ও নিজে দেখতে পাচ্ছে। আপনি আমার কথাটা অ্যাকসেপ্ট করুন না, মমতার নিজের ইলেকশন স্ট্র্যাটেজিস্টের কথাটাও অ্যাকসেপ্ট করুন। আর ইলেকশন স্ট্র্যাটেজিস্ট কি বলেছে, যখন জার্নালিস্ট জিজ্ঞাসা করেছে কি আপনি হেল্প করতে পারবেন না মমতা দিকে, উনি বললেন কি ভাই প্রোডাক্ট कैसा है মার্কেটিং वैसी ही होगी। মানে পুরো তৃণমূলের জন্য এই নির্বাচনটা শুধু আর শুধু একটা খেলা। আর আমরা জানি বিজেপিতে কি এই নির্বাচন থেকে কিভাবে আসল পরিবর্তন বাংলায় আসতে পারে। কিন্তু স্মৃতি ইরানি, আমরা আইডেন্টিফাই করছি ওই ইস্যু যেটা লোকেদের ইস্যু। তো কয়লাকাণ্ড কি লোকের ইস্যু না? কয়লাকাণ্ড কি লোকেদের ইস্যু না? কয়লাকাণ্ড, কোল স্ক্যাম, সেটা কি লোকেদের ইস্যু? আমি আপনাকে বলতে চাই এক একটি স্ক্যাম যে তৃণমূল করেছে বাংলার লোকও জানে কি বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার পরে ওখানেও প্রপার ইনভেস্টিগেশন করিয়ে ন্যায় করবে না। কিন্তু কারাপশনটা একটা ইস্যু, ডেভেলপমেন্টটা অতই ইম্পর্টেন্ট ইস্যু না। আর আমরা ডেভেলপমেন্ট এজেন্ডায় কথা বলছি। এইবার বলেছিলাম বিরতির পর ফিরে এসে স্মৃতি ইরানি আরেকটি বিস্ফোরক অভিযোগের কথা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, অভিযোগ স্মৃতি ইরানির। চোখ রাখবো। কোন চিফ মিনিস্টার, can a chief minister be at war with her own country? That's what Mamata Bandyopadhyay was for so many years. At war with the democratic elected party and government of India. Today she is at war with CRPF. at war with her own country, এটা খুব বড় স্টেটমেন্ট আপনি করছেন। আপনি বলছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় প্যারামিলিটারি ফোর্সেস কাকে, এক সেকেন্ড, প্যারামিলিটারি ফোর্সেস কাকে সার্ভ করে? দেশকে, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনকে নয়। কলকাতাকে আমরা বলছি আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের হাব বানাবো। এইসব ইস্যু নয়। এক সেকেন্ড, আপনার ইংরেজি আপনি এক সেকেন্ড, আপনি আমায় বলছেন কি কেন আমি বলছি এ নিয়ে এই পজিশনটা স্ট্রংলি নিচ্ছেন ভারতের বিরুদ্ধে? 2016 ওই ঘটনাটা মনে আছে অর্ণব, যখন ইন্ডিয়ান আর্মির বিষয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওই টেপটা বার করুন না। কি বলেছিলেন? কি বলেছিলেন আপনি বলুন কি বলেছিলেন? আপনি মনে করিয়ে দিন কি বলেছিলেন। কথা কে বলেছিল? আপনার নিশ্চয় মনে আছে, বলুন। বলছি তো কুয়ের কথা কে বলেছিল তখন? বার করুন না এক একটি জিনিস। 10 বছর বাংলাদেশ সহ্য করেছে, আর সহ্য করবে না। আমি সরাসরি সুপ্রিয় চন্দ্রের কাছে যাব। সুপ্রিয় চন্দ্র, আরও ভয়াবহ অভিযোগ। প্রথম দুটো অভিযোগ, নিজের রাজ্যের মানুষকে বঞ্চিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে, প্রশাসক হিসেবে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে, যাতে বিজেপি রাজনৈতিক ফায়দা না পেয়ে যায়। কিন্তু শেষ অভিযোগটা একেবারে দেশদ্রোহিতার অভিযোগ। সুপ্রিয়বাবু, শোনা যাচ্ছে? বেশ, সুপ্রিয়বাবুর সঙ্গে হয়তো যোগাযোগের কোনো সমস্যা হচ্ছে। তৌসিফ হাত তুলছেন, তৌসিফের কাছে যাব। তৌসিফ, প্লিজ যদি বলেন। চাইছে কোভিড ভ্যাকসিন, স্মৃতি ইরানি বলছে সেন্ট্রাল প্রজেক্ট। এখানে গোটা দেশের লোক, বাংলাদেশের লোক চাইছে অক্সিজেন, হাসপাতালে অক্সিজেন নেই, ও বলছে সেন্ট্রাল প্রজেক্ট। দেখুন
স্মৃতি ইরানি যখন লিপস্টিক লাগিয়ে টিভি সিরিয়ালের জন্য রেডি হচ্ছিলেন, তখন মমতা ব্যানার্জি বেঙ্গলের মানুষের জন্য, বেঙ্গলের মানুষের রাইটের জন্য, মা মাটির মানুষের জন্য রাস্তায় নেমে লড়াই করছিল। স্মৃতি ইরানি এখন নতুন লোক এসেছেন বাংলায়, অন্য অনেক লোক স্মৃতি ইরানি নিশ্চিতভাবে একটা সিলভার স্ক্রিনের ক্যারিয়ার ছিল, কিন্তু সেটার কথা তুলে তাকে ব্যক্তিগত আক্রমণ করে তার রাজনৈতিক সাফল্যকে তো চাপা দেওয়া যাবে না। তিনি সিরিয়াসলি পলিটিক্স করেন, তাই রাহুল গান্ধীর মতো নেতাকে হারাতে পেরেছেন আমেঠিতে। স্মৃতি ইরানিকে বলতে হবে যে বাংলার মানুষ চাইছে কোভিডের ভ্যাকসিন দাও। রাখি মিত্র হাত তুলছেন, রাখি মিত্র প্লিজ, রাখিদির কাছে যাবো। হ্যাঁ, কে লিপস্টিক, তৌসিফ ভাই কে লিপস্টিক লাগিয়েছে এইটা নিয়ে যদি আপনি পার্সোনাল অ্যাটাক করেন, আজকে দিদির ভাইপো এইটা এরকমই একটা পার্সোনাল অ্যাটাক করেছে শুভেন্দুদাকে, তার ডিএনএ টেস্ট করাতে বলেছে তার বাবার সাথে। এবার যদি পার্সোনাল অ্যাটাকে নামেন, আমিও কিন্তু বলতে পারি ভাইপো আপনারও ডিএনএ টেস্ট। না, আমি পার্সোনাল অ্যাটাকের মধ্যে অবশ্যই রাখিদি, আমরা চাইবো না এই পার্সোনাল অ্যাটাকে যেতে। তৌসিফ যেটা করেছেন, রাখিদি আমরা চাইবো না এই পার্সোনাল অ্যাটাকে জড়াতে। তৌসিফ যেটা করেছেন, আমি তৌসিফকে অনুরোধ করবো ভেবে দেখতে, তৌসিফের এই কমেন্টটা তৌসিফ উইথড্র করতে পারেন কিনা। কেউ কারোর প্রফেশনাল ক্যারিয়ারে থাকতেই পারেন তৌসিফ তৃণমূল কংগ্রেসের সঙ্গেও অনেক সিলভার স্ক্রিনের লোকেরা রয়েছেন যারা আগে অভিনয় করতেন, এখনো অভিনয় করেন। আমার মনে হয় এটা সম্মানজনক কোনো মন্তব্য নয়। আমি শঙ্কুদেব পান্ডার কাছে যাবো। শঙ্কুদেব পান্ডা হাত তুলছেন, নীলাদ্রিদা হাত তুলছেন, নীলাদ্রিদা প্লিজ, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় প্লিজ। অনির্বাণ, আমি যেটা বুঝতে পারছি না, কেন্দ্রীয় প্রকল্পে যে টাকাটা দেয়া হচ্ছে সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সেই টাকা পাওয়ার অধিকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করেন কি করে? তিনি কেন বাংলার মানুষকে শাস্তি দিচ্ছেন? 40% বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে 2019-এ, সেই জন্য। আরেকটাও প্রশ্ন সামনে চলে আসছে, পশ্চিমবঙ্গকে তিনি কি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন? 1946-47 সালে অবিভক্ত বাংলার অজুহাতে একটা চক্রান্ত হয়েছিল পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে আলাদা একটি দেশ করার, তখন রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এখন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করতে চাইছেন। আমি শঙ্কুদেব পান্ডার কাছে আসবো। শঙ্কুদেব হাত তুলছিলেন, শঙ্কুদেব প্লিজ। দেখুন, আমার খুব নির্দিষ্ট বক্তব্য রয়েছে। তৌসিফবাবুর মনে হয় ক্ষমা চাওয়া উচিত, কারণ যে কোনো ওনারা যদি ওদের নেত্রীর জন্য সম্মান আশা করেন, একটু সামান্য দিদি ও দিদি বললে ওনারা রেগে যান, এফআইআর হয় আমাদের কর্মীদের বিরুদ্ধে, তাহলে একজন এরকম প্রথিতযশা মহিলা মন্ত্রীকে তার প্রসাধনিক সামগ্রী নিয়ে এইভাবে অপমান বা কটু মন্তব্য প্রকাশ্য চ্যানেলে করা কাঙ্ক্ষিত নয়। আমি মনে করব যে তৌসিফ অনেক সিরিয়াস ছেলে, ওর এটা ভেবে দেখা উচিত, যদি সম্ভব হয় এটা ওর উইথড্র করা বা ক্ষমা চাওয়া উচিত। আমি বিষয়ে চলে আসি। তৌসিফ, আমার প্রশ্ন যে 10 বছর ধরে তোমরা সরকার চালিয়েছো, কেন অক্সিজেনের অভাব হবে? তোমরা এত সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছো, কেন অসুবিধা হবে? তৌসিফ, উত্তরটা নিয়ে নাও, উত্তেজিত হয়েও না, উত্তরটা নিয়ে নাও, এখন অনেকটা বাকি আছে। তোমরা ভাই বলছো সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ গ্রামের লোকেদেরকে অস্ত্রশস্ত্র নিয়ে চলে যান, তারা মারা যান, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই, তাদের বিরুদ্ধে আক্রমণ করি, এবং তারা মরে যাওয়ার পর অডিও টেপ আসছে, বলছো ডেড বডি নিয়ে আমরা মিছিল করবো। কি ধরনের রাজনীতি, কি ধরনের আন্দোলন? না তৌসিফ কোভিডের টিকা দিতে পারবে না। তৌসিফ শঙ্কুদেবকে তাদের অর্থ, শঙ্কুদেব এক মিনিট, শঙ্কুদেব যেগুলো জিজ্ঞাসা করছেন, আমি সেই প্রশ্নের উত্তর চাইবো আপনার কাছ থেকে। এবং ডেড বডি নিয়ে রাজনীতি করবে একেবারে শঙ্কুদেব আমি আসবো, বিরুদ্ধে তোমরা লড়াই শুরু। শঙ্কুদেব আমি আসবো, আমি তৌসিফের কাছ থেকে তোমার বক্তব্যের উত্তর চাইবো। তৌসিফ, যে কথাটা তুলছেন শঙ্কুদেব পান্ডা, স্মৃতি ইরানির বক্তব্যের সূত্রে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে বলা, তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা, তাদেরকে ফ্রেম করতে চাওয়া, সিআরপিএফকে ভাসাতে হবে, তাদের বিরুদ্ধে তাদেরকে এমনভাবে অভিযোগ করতে হবে যাতে তারা শাস্তি পায়, তারা গ্রেফতার হয়,
এইভাবে অভিযোগ করতে বলা, দলের জেলা সভাপতিকে নির্দেশ দেওয়া, কোথাও তো সত্যিই তো মনে হচ্ছে দেশের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কি রাজ্যের মুখ্যমন্ত্রী যুদ্ধ? তিনি তো দেশের পার্ট, দেশের অংশ। দেখুন, একটা পলিটিক্যাল ন্যারেটিভকে নিয়ে কোনো আমি উত্তর দেবো না। তো শঙ্কুদেব দাদাকে জিজ্ঞেস করুন যে সিচুয়েশনটা সিরিয়াস কিনা। অক্সিজেন নেই, হাসপাতালে লোক মারা যাচ্ছে, কোভিড না, কিন্তু এর জন্য কি কেন্দ্রীয় সরকার দায়ী? করোনা নিয়ে মারা যাচ্ছে, এর জন্য কি কেন্দ্রীয় সরকার দায়ী? কি সিরিয়াস না? না, তৌসিফ, এর জন্য কি কেন্দ্রীয় সরকার দায়ী? তৌসিফ, এর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী? ভ্যাকসিন দেবে কি দেবে না? তোমার তৌসিফ, সরকার তৌসিফ, ভাই এখনো স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্কুদেব এক মিনিট, শঙ্কুদেব এক মিনিট, শঙ্কুদেব এক মিনিট, শঙ্কুদেব এক মিনিট, আমার তৌসিফের কাছে জিজ্ঞেস করা আছে। তৌসিফ, 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 শঙ্কুদেব, শঙ্কুদেব এক মিনিট, কাটমানিতে নিয়ে চলে গেছে। শঙ্কুদেব এক মিনিট, তৌসিফ, তোমরা কাটমানিতে তৌসিফ, ভাই সব টাকা কাটমানিতে নিয়ে শঙ্কুদেব এক মিনিট, শঙ্কুদেব এক মিনিট, তৌসিফ, 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 আমার একটা প্রশ্ন আছে, তৌসিফ, আমার একটা প্রশ্ন আছে, সিরিয়াসলি শুনবেন আমার প্রশ্নটা। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আসবো, মমতা বন্দ্যোপাধ্যায় তৌসিফ ঘোষণা করেছেন নির্বাচনী কর্মসূচিতে, তৃণমূলের ইশতেহারে, যে ভোটে জিতে ক্ষমতায় এলে তারা ফ্রিতে ভ্যাকসিন দেবেন। আপনি বলছেন ভ্যাকসিনের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, যে কোনো একটা স্টিক করুন, ফ্রিতে ভ্যাকসিন মমতা দেবেন নাকি ভ্যাকসিনের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের? না না, রাজ্য সরকারের কাছে ভ্যাকসিন পাঠাবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার তাহলে কর্মসূচিতে কি করে ঘোষণা করেন ইশতেহারে ফ্রিতে ভ্যাকসিন দেবেন? তাহলে কেন্দ্রীয় সরকার ফ্রিতে দেবে না? ভ্যাকসিন আসবে, তাহলে কেন্দ্রীয় সরকার ফ্রিতে দেবে না? তাহলে কেন্দ্রীয় সরকার ফ্রিতে দেবে না? তৌসিফ, রাজ্য সরকার কোনো টাকা চার্জ করবে না, ওপরে মমতার ভ্যাকসিন বলে লেভেল লাগিয়ে দেবে। কিন্তু স্টকটা তো দিতে হবে। কেন্দ্রীয় ভ্যাকসিন, আরে ভাই কেন্দ্রের টাকার ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা নেবেন, দেওয়ার সময় মমতাময়ী ভ্যাকসিন বলে লেভেল লাগিয়ে দেবেন। আমাদের 80টা প্রকল্প চুরি করেছে, এখন আমরা চাইছি কেন্দ্রের 80টা প্রকল্প চুরি করেছেন। ভাস্করদার কাছে যাবো, আমাদের কেন্দ্রের 80টা প্রকল্প চুরি। ভাস্করদার কাছে যাবো, ভাস্কর সিনহা, ভাস্কর সিনহা প্লিজ। সেই প্রকল্পে ভ্যাকসিন ভাস্কর সিনহা প্লিজ, মমতার ভ্যাকসিন বলে লেভেল লাগাবে, ভাস্কর সিনহা প্লিজ চালিয়ে দেবেন। ভ্যাকসিন দরকার। হ্যাঁ, আমাকে বলতে দিন একটু। হ্যাঁ, ভাস্কর সিনহা প্লিজ। আজ স্মৃতি ইরানি মালহোত্রা যে কথাটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, এটাতে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রথমত সিআইএসএফ কি, সিআরপিএফ কি, বিএসএফ কি, এটা নিশ্চয়ই মাননীয় মন্ত্রী জানেন। যে কথাটা বলা হয়েছে, যদি ভোট দিতে বাধা দেওয়া হয়, যদি সিআরপিএফ সিআইএসএফ ভোট দিতে বাধা দেয়, তাদেরকে ঘিরতে বলেছেন। আর এই যে সিআরপিএফ কে গ্রেফতার করাতে হবে, অডিও টেপে শোনা যাচ্ছে, এই যে অডিও টেপে শোনা যাচ্ছে। আমি আপনাকে বলছি, হ্যাঁ, অডিও টেপের কথাটা বলতে দিন, একটু শুনুন। উনি বলেছেন যে তাদেরকে ফাঁসাতে হবে, মানে রেসপন্সিবল করতে হবে। they will hold responsible for their action. উনাদেরকে রেসপন্সিবল করতে হবে। আপনাকে এই ব্যাপারে ফাঁসাতে হবে, মানে আইনের। রাখি মিত্র হাত তুলছেন, রাখি মিত্র হাত তুলছেন, রাখি মিত্র শেষ করতে দিন, হ্যাঁ শেষ করতে দিন। বলুন। আজকে পুরো ব্যাপারটা এফআইআর করতে বলেছেন, এফআইআর করে ফাঁসাতে তো অবশ্যই হবে। ফাঁসানোর শব্দটা দাদা, রাখি মিত্র, আপনি শব্দটা বাদ দিন। কেন ভাসাবেন? আপনাকে আপনি ভাসানোর শব্দটার মানে জানেন? ভাষার শব্দটা মানে আপনাকে শেখাতে হবে, আমি জানি। ভাসানো কাকে বলে? রেসপন্সিবল করতে হবে। আমরা তাদেরকে ভাসানো ওয়ার্ডটার মানে জানেন? আর আজকে আপনারা সেন্ট্রাল ফোর্স নিয়ে বলছে, স্মৃতিজি ভুলে গেছেন বোধহয় যে বালাকোট এয়ার স্ট্রাইকের পর মমতা ব্যানার্জি ইন্ডিয়ান আর্মির উপর আঙুল তুলেছিল। আমার একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসবো। আমি সুপ্রিয় চন্দ্রকে নিশ্চয়ই যোগাযোগ করতে পারবো বিরতির পর। জানতে চাইবো, ফাঁসানো মানে রেসপন্সিবল করা। তৃণমূল কংগ্রেসকে এই বয়ানটাই বিশ্বাস করে, মানে ফাঁসানো শব্দের অর্থ এখন থেকে ডিকশনারিতে রেসপন্সিবল করা, দায়িত্বশীল করা। আমি ফিরে আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। আমি সুপ্রিয় চন্দ্রের কাছে যাবো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে। সুপ্রিয়, যে প্রশ্নটা উঠছিল বিরতিতে যাওয়ার আগে, কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে বলা ইত্যাদি, সেখানে একটা ন্যারেটিভ বারবার আসছে, পাল্টা ন্যারেটিভ আপনাদের দিক থেকে, যে আমরা তো এমনি বলিনি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী এমনি বলেননি, কিছু ঘটনা, কিছু কন্ডিশন ছিল, কিছু প্রি কন্ডিশনস ছিল, তার ভিত্তিতে তিনি বলেছিলেন। কিন্তু অডিও টেপে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে সিআরপিএফকে, কেন্দ্রীয় বাহিনীকে যাতে গ্রেফতার করানো যায়, ফাঁসাতে হবে। এই ফাঁসাতে যাওয়া শব্দটার মানে কি? ভাস্কর সিনহার মতো যারা, তারা বলছেন যে এখানে ফাঁসানো মানে তারা যে রেসপন্সিবল সেটা প্রমাণ করা। কিন্তু পৃথিবীর কোনো ডিকশনারি এটা মানবে ফাঁসানো মানে রেসপন্সিবল প্রমাণ করা?
পাচ্ছি। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তাকে ইন ওয়ার্ড বুঝতে হবে না, ইন স্পিরিট বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন অপরাধীদের শাস্তি হোক। অপরাধী কারা? যারা কোনো রকম প্রিকন্ডিশন ছাড়া, কোনো রকম প্রভোকেশন ছাড়া, কোনো রকম প্ররোচনা ছাড়া সুপ্রশিক্ষিত জওয়ান, সেনা জওয়ান হওয়া সত্ত্বেও, সেনা জওয়ানরা তো আমাদের গর্ব, আমরা তো বলি ভারতবর্ষের জওয়ানরা আমাদের গর্ব, আমাদের সম্পদ, দেশের আমাদের অতন্দ্র প্রহরী। এবার এরকম মানে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, সারা বিশ্ব যাদের ভয় কাঁপে, সেই সুপ্রশিক্ষিত জওয়ানদের কি এমন হলো যে পায়ে গুলি করা গেল না, সেই জন্য হাতাখুন্তি নিয়ে আক্রমণ করতে হবে জলকামান এবং ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর এবং ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর তাদের কমান্ডেন্টকে টাইট দিতে হবে এবং তার জন্য তাদের বিরুদ্ধে ফ্রেম করতে হবে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে শাস্তি, কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি আক্রমণ করা রয়েছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা ওনার অপরিপক্ক রাজনীতি না। কোথায় কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি আক্রমণ? যে ডেড বডি পেলে আমাদের তো কালকে অনেক জায়গায় ভোট হয়েছে। কি চেয়েছেন তিনি? আরে বাবা, কালকে অনেক জায়গায় ভোট হয়েছে, অনেক প্রার্থী নিজেরা কি বলেছে, কেন্দ্রীয় বাহিনী এমন দুটো আছে যেখানে কেন্দ্রীয় বাহিনীর প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু যেখানে আপত্তিকর বিষয় সংশ্লিষ্ট দেখা হচ্ছে চুপ থাকা। কেন্দ্রীয় বাহিনী যেখানে যেখানে আপত্তিকর অবস্থাজনকভাবে রয়েছে সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আপনাদের, আমাদের। সুপ্রিয়বাবু এক মিনিট, আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন এটা 2010 সালের 18ই এপ্রিল সংবিধানটা লাঠে তুলে দিয়েছেন। শঙ্কুদেব এক মিনিট, সুপ্রিয় বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে। শঙ্কুদেব এক মিনিট, সম্ভবত আপনার ওটা স্মৃতিতে থাকতে পারে, আমি জানি না আমার সঙ্গে বাকি যারা অতিথি রয়েছেন তাদের আছে কিনা মনে এই ঘটনাটা। 2010 সালের 18ই এপ্রিল কলকাতা পুরসভার নির্বাচনের জন্য ভোট গ্রহণের দিন ছিল। পাটুলিতে এক সিপিএম কর্মীর একেবারে নির্বাচনে মানে ভোট গ্রহণ পর্বের শেষবেলা আমরা যেটাকে বলি বিকেলের দিকে তাকে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান, ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ান, গুলি করে, তার মৃত্যু হয়। বাপি ধর, ডাকনাম বাপি, ভালো নাম অরিন্দম ধর। ঘটনা ঘটার আধ ঘন্টার মধ্যে কোনো তদন্ত ছাড়া ওখানে অরিন্দম ধর বা বাপি ধর কী করছিলেন, তিনি ছাপ্পা দিচ্ছিলেন কিনা, আদৌ বারবার বুথে ফিরে আসছিলেন কিনা, নির্বাচন পদ্ধতিকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছিলেন কিনা, নিশ্চিতভাবে তিনি সিপিআইএম কর্মী, তার পরিবারে লুকোনোর চেষ্টা করেননি, তিনিও করেননি। কিন্তু ওই নির্বাচনে তার কি ভূমিকা ছিল তার কোনো ফুটেজ না দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় আধ ঘন্টার মধ্যে ঘটনা ঘটার ঘোষণা করে দেন, নটোরিয়াস ক্রিমিনাল, কোনো প্রুফ ছাড়া। আমার প্রশ্ন আপনার কাছে, আমি শুধু একটা জিনিস স্মরণ করিয়ে দেবো সুপ্রিয়বাবু আপনাকে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই বাপি ধরের স্মরণসভায় গিয়ে বলেছিলেন এমন সংবেদনশীল, এমন রুচিসম্পন্ন মানুষ তিনি খুব কম দেখেছেন। এবার আমি কোচবিহারের শীতলকুচি প্রসঙ্গে আসি। শীতলকুচিতে কিন্তু ছবি আছে সেদিনকে বুথে কি ঘটেছিল, কিভাবে আক্রমণ হয়েছিল, যাদেরকে আপনারা ভোটদাতা বলছেন তারা কিভাবে লাঠিসোঁটা নিয়ে ভোট দিতে এসেছিলেন। এত ছবি থাকার পরও কেন্দ্রীয় বাহিনী যে কারণে গুলি চালিয়েছে অকারণে নয়, এটা আপনারা মানতে পারছেন না। আর সেদিনকে বলে দিয়েছিলেন আধ ঘন্টার মধ্যে নটোরিয়াস ক্রিমিনাল, কোনো ছবি ছাড়া। কোথায় ছবি আছে? আমি আরে অনির্বাণদা তুমি 2010 সালের স্মৃতি ভান্ডার থেকে খুঁজে নিয়ে আসছো নথি। 2010 সালে যেতে হবে না, আমি দুদিন আগে স্মৃতি সবার মনে আছে। অমিত মালব্য সাংবাদিক সম্মেলন করছেন, পাশে বসে আছেন লকেট চট্টোপাধ্যায়। অমিত মালব্য তার কথার মধ্যে ব্যবহার করলেন টু কমিউনালাইজ, কোট আনকোট। টু কমিউনালাইজের সঙ্গে যে অডিও ক্লিপ ওরা বলছে, একটা দাবি করছে, তার কোনো বিরতিতে যাওয়ার আগে যে কথা বলছিলাম, স্মৃতি ইরানি আজকে তার দেওয়ার এক্সক্লুসিভ ইন্টারভিউ এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে রিপাবলিক নেটওয়ার্কে সব শেষে বলেছেন যে যে কারণগুলি তিনি বলেছেন, অর্থাৎ রাজ্য সরকারের অসহযোগিতা কেন্দ্রীয় প্রকল্প নিতে রাজনৈতিক মতপার্থক্যের কারণে, যার জন্য চালু করা যায়নি অনেক কেন্দ্রীয় প্রকল্প, রাজ্য সরকারের আরও নানা ইস্যুতে এমন অবস্থান, অনুপ্রবেশ, সিন্ডিকেট, এই সব কিছু মিলিয়ে শেষমেশ পশ্চিমবঙ্গে খেলা হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের খেলা শেষ হতে চলেছে। কি বলেছেন একবার শুনে নিন। মমতাজি এখন জানতে পেরেছেন কি রাগ আছে বাংলার মানুষে, তাই যে মহিলাটা মানা করছিল জয় শ্রীরাম করার জন্য, ওই মহিলাটা চণ্ডীপাঠ করছে এই নির্বাচনে। বাংলার মানুষ এক একটি জিনিস মনে করে ভোট করছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন স্টেজে উঠে মোদিকে গালাগাল দিচ্ছে। উনি জানেন খেলা শেষ।
মমতা জানেন খেলা শেষ। আমার গেস্ট প্যানেলিস্টদের কাছে এক এক করে চলে আসবো। আমি সবার প্রথম নীলাদ্রিদাকে দিয়ে শুরু করি। নীলাদ্রিবাবু বলুন। যে খেলা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন সেই খেলায় কোথাও ফুটবল হয়ে গেছে বাংলার মানুষ। ফুটবল হয়ে গেছে বলেই ন্যায্য কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ তারা আজ পাচ্ছে না। তাই বাংলার মানুষ চাইছে এই খেলা শেষ হোক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, বাংলার মা মাটি মানুষের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন থেকে বঞ্চিত করে খেলার অংশ হিসেবে। রাখি মিত্র, অনির্বাণ, যেতে 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 একটা পুরনো গল্প মনে করিয়ে দিই। যারা চিৎকার করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লাশের রাজনীতি, সনাতন হেমব্রম, ডিসেম্বর 2010, যে টিএমসির লোক ছিল না, মমতা ব্যানার্জি লালগড় থেকে বডি এনে কলকাতায় মার্চ করেছিল। এই লাশের খেলা মমতা দিদি বন্ধ করুন। পশ্চিমবঙ্গের মানুষ দেখুন, বাংলায় খেলা বাংলার মানুষ দেখাবে, আর ও রেজাল্ট পাবে 2 মেতে যখন ইলেকশন বেরোবে। বেশ, সুপ্রিয়া বাবু দেখুন, নির্বাচনে আমরা বলেছিলাম যে উন্নয়ন, তথ্য, পরিসংখ্যানের উপর যে কাজ গত 10 বছরে তৃণমূল কংগ্রেস সরকার করেছে এবং তৃণমূল কংগ্রেস দল হিসাবে, বাংলার দল হিসেবে যে কাজ করেছে সেই পারফরমেন্সের উপর দাঁড়িয়ে পারফরমেন্সের ভিত্তিতে খেলা হবে। এবং বিজেপিও সেটা শুনে একটা প্রতিধ্বনি, একটা ভ্যাকুয়াম থাকা ইকোর মতো বলছিল যে হচ্ছিল খেলা হবে খেলা হবে খেলা হবে। কিন্তু মুশকিল হচ্ছে বিজেপির টিমও নেই, বিজেপির কে ক্যাপ্টেন সেটা বোঝা যায় না, সব বগি ইঞ্জিন হতে চায়। বিজেপির টিম নেই, খেলার ট্রেনিং নেই, খেলার মাঠ নেই, খেলার অভিজ্ঞতা নেই। তাই বিজেপির মুখে খেলা হবে, খেলা শেষ হবে। আমি শঙ্কুদেব পান্ডার কাছে আসবো। শঙ্কুদেব পান্ডা, এনি লাস্ট ওয়ার্ড? এনি লাস্ট ওয়ার্ড শঙ্কুদেব পান্ডা? টার্গেট বেঙ্গলের কথা বলে। শঙ্কুদেব পান্ডা, এনি লাস্ট ওয়ার্ড? 2 লাইনে প্লিজ। দেখুন, আমার শুধু শেষ কথা বলার আছে। আমরা এখন আগামী সরকার কিভাবে বাংলার উন্নয়ন করবে সেটাই আছি। স্মৃতিদি ঠিকই বলেছেন, খেলা শেষ শুভেন্দুদা করে দিয়েছেন। বেশ, আমার সময় একেবারে শেষ। আমার উপস্থিত অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সঙ্গে এতক্ষণ উপস্থিত ছিলেন। জবাব চাইছে বাংলা। স্মৃতি রানী, তোরা এই গুরুতর অভিযোগগুলো সত্যি না মিথ্যে, এই প্রশ্নের জবাব অবশ্যই পাওয়া উচিত। ভোটের জন্য, ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু এই গুরুতর প্রশ্নগুলির জবাব পাওয়া আমাদের দরকার। এরপরে থাকছে স্মৃতি রানীর সঙ্গে রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আরও একবার আপনাদের জন্য আর কিছুক্ষণের মধ্যে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।